নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আচ্ছা, ওই সুকুমার রায়ের গন্ধবিচার কবিতাটার কথা মনে পড়ে, যেখানে রাজা বলছেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি, আর বদ্যি বলে আমার নাকে বেজায় হলো সর্দি। সত্যি নাক ছোট্ট একটা অঙ্গ, কিন্তু শ্বাস নেওয়া থেকে শুরু করে খাবারের ঘ্রাণ অনুভব করা সব কিছুরই কিন্তু নীরব একটা সঙ্গী। তবু বহু মানুষ আছেন যারা দিনের পর দিন নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা ভার হওয়া কিংবা ধরুন ঘ্রাণ হারানোর মতন সমস্যাকে সাধারণ সর্দি ভেবেই অবহেলা করে যাচ্ছে এবং নিশ্চুপভাবে সেই কষ্ট সহ্য করে যাচ্ছে। কেউ সকালে উঠে আমরা চেষ্টা করি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে একটুখানি ফ্রেশ হাওয়া নেওয়ার, আবার কেউ অফিসে যাওয়ার আগে চট করে একটুখানি গরম জল করে একটু ভাপ নেওয়ার চেষ্টা করে, আবার কেউ ধরুন রাত্রে শোবার আগে ভাবে যদি নিশ্চিন্তে ঘুমোতে পারি, যদি নাক ডাকাটা একটু কম হয়। তাহলে বোঝা গেল যে এই যন্ত্রণার পেছনে কিন্তু দুটো বড় শত্রু রয়েছে। এক হলো নেজাল পলিপ এবং অন্যজন সাইনুসাইটিস, সাইনাসের সমস্যা, যারা নীরবে ধীরে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে কিন্তু একেবারে কোথাও একটু থামিয়ে দিয়েছে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সাইনোসাইটিস এবং নেজাল পলিপ বা নাকের পলিপ। আমার সাথে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর কৌশিক কুমার দাস। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই স্যার, নমস্কার। এবং রয়েছেন ডক্টর ইউসরিন বোস, দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই ম্যাম, নমস্কার। এরপর দর্শক বন্ধুদের জন্য অবশ্যই বলবো, আপনারা চাইলে সরাসরি আমাদের ফোন করতে পারেন, আপনাদের জিজ্ঞাস্য আপনাদের অভিজ্ঞতা আমাদের কাছে রাখতেই পারেন। আর আমরা চেষ্টা করব যে আজকের এই আলোচনার মাধ্যমে কঠিন জটিল চিকিৎসা পদ্ধতি নয়, আমরা সহজভাবে আপনাদের অনুভূতিগুলোর সাথে মিশিয়ে এই সমস্যার সমাধান করবই করব। প্রথমেই ডক্টর দাস আপনাকে দিয়ে শুরু করা যাক। বেশ, আচ্ছা, নাক তো বাইরে থেকে মনে হয় যে খালি দুটো ফুটো রয়েছে, কিন্তু ভেতরে আমরা জানি একটা বিশাল বড় জগৎ লুকিয়ে রয়েছে, সেটা সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাই বাইরে থেকে নাকের দুটো ফুটো, এটাকে আমরা তো নস্ট্রেল বলি বা অ্যান্টেরিয়র নেয়াস বলি ডাক্তারি পরিভাষায়। এটা তো একটা ঢোকার পথ আর কি, নাকের মাঝখানে পর্দা থাকে, আসবো আমরা সে কথায় অবশ্যই। তারপরে দুদিকে দুটো, মানে ডান দিকের একটি কেভিটি, বাঁ দিকের একটি কেভিটি। আমরা একটা ছবির সাহায্যে দেখে নিই। আমরা বাইরের যখন আমরা পর্দাতে আসবো, দেখুন এটা হচ্ছে নাকের পর্দা। নাকের পর্দাটা পরে আমরা আসছি তার স্ট্রাকচার কীরকম। এই নাকের এই পাতলা পর্দাটি নাককে দুটো অংশে ভাগ করে, ডান দিকের কেভিটি এবং বাঁ দিকের কেভিটি। তাতে নানা রকম স্ট্রাকচার আছে, তার অনেক ফাংশন আছে, সেগুলোতে তো আমরা আসবো। ডক্টর বোস, আসছি আপনার কাছে। নেজাল সেপ্টাম একটা পরিচিত শব্দ, আমরা অনেকেই হয়তো শুনে থাকি, সেটা বলতে কি বুঝি? আর নাক বেঁকে যাওয়া, এটাও একটা খুব সাধারণ জিনিস, সেটা কি এর সাথে সম্পর্ক রয়েছে? নাকের দেখুন ছবির সাহায্যে আমরা একটু দেখে নেব অবশ্যই। বলুন। এটা হচ্ছে নাকের মাঝখানের পর্দা বলা যায়, বা পার্টিশন যেটা আমরা বলি, এবং আমাদের নাকে দুদিকেই জোড়ায় জিনিসপত্র আছে, যেমন সাইনাস, টার্বিনেট। সো সেগুলো এই ছবিতে দেখা যায় না, কিন্তু আপনার এই মাঝখানের এই পর্দাটা বিশেষ করে দুভাগে আছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো যে কালারগুলো নীল, সবুজ আর ব্লু আর অ্যাকোয়া কালার যেটা দেখতে পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে নাকের পর্দার বিভিন্ন পার্টস। এবং এটার দুটো ভাগ থাকে, একটা বনি পার্ট থাকে, তার মানে হাড় থাকে, আর আরেকটা পার্ট থাকে নরম হাড়। সো এইটা হচ্ছে আমাদের নাকের ভাগ। এবং হাড় ব্যাকা বলতে গেলে আইদার বোন পার্টে আমাদের হাড়টা ব্যাকা থাকতে পারে, অথবা আমাদের যেটা নরম হাড়টা সেটা ব্যাকা থাকতে পারে। দুটো ক্ষেত্রেই আমাদের নাক বন্ধ থাকতে পারে, নাকের সমস্যা হতে পারে এবং ভেন্টিলেশনে প্রবলেম হতে পারে। বেশ, ডক্টর দাস আসছে আপনার কাছে। এবং নাকের ভেতরে ধরুন এই হাড়ের মতন যে একটা গঠনের ব্যাপার রয়েছে, যাকে আমরা টার্বিনেটস বলি, সেটা কি জিনিস? হ্যাঁ, আমি আসছি। আমরা একটা ছবি যদি দেখতে পারি, নাকের মাঝখানে ডক্টর বোস যেরকম বললেন যে একটি পর্দা থাকে, তার নরম হাড় বা কার্টিলেজ এবং হাড়
হ্যাঁ, আমরা অ্যারোর সাহায্যে একটু দেখে নেব। হ্যাঁ, আমি আসছি এই ছবিটাতে। এবার এই নাকের যে ল্যাটারাল ওয়াল বা দেওয়াল, এইখানে দেখুন, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, ছবিটা যদি একটু দেখানো যায় খুব ভালো হয়। 3টে হাড় রয়েছে, তলাটাকে ইনফিরিয়র টার্মিনেট বলা হয়, মাঝখানেরটাকে মিডল, এবং তার উপরে আমার অ্যারোটা যদি দেখেন সুপিরিয়র। এর উপরে আরেকটা থাকে অনেক সময়, সেটাকে সুপ্রিম টার্মিনেট বলা হয়। এই হাড়গুলো নাকের ভেতরে মিউকাস মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। তো এগুলোরও গুরুত্বপূর্ণ ফাংশন আছে। যেমন ধরুন, আমরা যখন বাইরে থেকে যে শ্বাসটা নিচ্ছি সেটা ড্রাই এবং কোল্ড এয়ার, অর্থাৎ শুকনো হাওয়া, তাতে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, তাতে ধুলোবালি থাকতে পারে, নানা রকম পলিউটেন্টস থাকে। এখন এখানে যে এই টার্বিনেটগুলো আছে তারা কি করে দেখবেন, এটা অনেক ঢেউ খেলানোর মতো ব্যাপারটা, নাকের ভেতরে সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেয়, এবং এই মিউকাস মেমব্রেন যেটা আছে সেটা মিউকাস, নাকের ভেতরে যে আমরা জলীয় জিনিস যেগুলো বেরোয় মিউকাস সিক্রিট করে, এদের ফাংশন হচ্ছে এই বাইরে থেকে আসা যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ধুলোবালি এগুলোকে ট্র্যাপ করে। এবং এই মিউকাস মেমব্রেনের ভেতরে যে ব্লাড সাপ্লাই আছে, রক্ত আছে, রক্ত চলাচল হয়, তার থেকে এই বাইরে থেকে আসা শুকনো বাতাস জলীয় বাষ্প নিয়ে নেয়, আর্দ্রতা, সেটা একটা শুকনো বাতাসটা সেটা ময়েস্ট হয়ে যায়, এবং টেম্পারেচারও, যেহেতু রক্তের একটা উষ্ণতা আছে, এই বাতাসকে, শুকনো ঠান্ডা বাতাসকে একটা টেম্পারেচার দেয়। সেক্ষেত্রে বাইরে থেকে আসা শুকনো দূষিত ব্যাকটেরিয়া ভাইরাসপূর্ণ বাতাস নাকের ভেতর দিয়ে যখন যায়, সেটা পরিশ্রুত হয়ে যায়, ফিল্টার হয়ে যায়, সেটাতে ময়েশ্চার জমা হয় এবং তাতে একটু উষ্ণতা আসে। এই বাতাসটা যখন লাংসে যায় সেটা আমাদের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বেশ, এটা তো আমরা বুঝলাম, কিন্তু নাকের একটা বড় কাজ গন্ধ অনুভব করা, এবং এই ঘ্রাণ শক্তির অনুভব করার জায়গাটা নাকে ঠিক কোথায় রয়েছে ডক্টর বোস? যেমন উনি ছবিটাতে দেখিয়ে দিলেন যে আমাদের সুপিরিয়র টার্বিনেট আর সুপ্রিম টার্বিনেট থাকতে পারে। সো যদি আমি লেমেন টার্মসে বলি, নাকের ছাদটা, মেনলি ছাতের পার্টটা, প্রথম 1/3 হচ্ছে আমাদের ঘ্রাণ শক্তির জায়গা, মানে 3 ভাগের 1 ভাগের উপরের যে অংশ, একদম 3 ভাগের 1 ভাগের উপরের অংশতে আমাদের সেন্স অফ স্মেল বা ঘ্রাণ শক্তিটা থাকে। আচ্ছা, সেটা তো বুঝলাম ডক্টর দাস। এবারে আমাদের একটু যদি বলুন, যেটা আমাদের আলোচনা আজকে, যে সাইনাসের সমস্যা, সাইনাস বলতে কি বুঝি, কোথায় কোথায় সাইনাস আছে, এইটা কিন্তু বেশ একটুখানি খটোমটো জিনিস, একটু সহজ করে যদি আমাদের বুঝিয়ে বলেন। আমি একটা ছবি নিয়ে নিই, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। এই ছবিটা যদি একটু রাখা যায়, দেখুন আমাদের নাকের চারপাশে যে বা আমাদের মুখ এবং স্কাল, এখানে সলিড বোনের বদলে কিছু জায়গা আছে যেখানে বাতাস থাকে, হাওয়া থাকে। তো যেমন নাকের দুপাশে দুটো, আমি একটু যদি দেখাই, এইগুলোকে ম্যাক্সিলারি সাইনাস বলে। দুটো চোখের মাঝখানে পেছনের দিকে ইথময়েড সাইনাস থাকে, নেজাল ব্রিজ যেটা বলি তার পেছনে। আমাদের যেটা কপাল, ফোরহেড, সেইখানে ফ্রন্টাল সাইনাস থাকে, এবং নাকের অনেকটা পেছনে ভিতরে ব্রেনের নিচে স্কাল বেসে স্ফেনয়েড সাইনাস থাকে, এই সাইনাসগুলো থাকে। তো এই সাইনাসগুলো বেসিক্যালি, এই যে আমি মিউকাস মেমব্রেনের কথা বললাম নাকের ভেতরে, এই সাইনাসগুলোও কিন্তু এই মিউকাস মেমব্রেন এই কন্টিনিউয়াস এই সাইনাস ক্যাভিটির মধ্যে, এবং তাদের কাজও নাকের মতোই। নাকের হাওয়াকে, নাকে যে হাওয়াটা যাচ্ছে সেটাকে ময়েশ্চার দেওয়া, সেটাকে আর্দ্র করা, সেটাকে টেম্পারেচার দেওয়া, একটু গরম করা, ব্যাকটেরিয়া ভাইরাস কমিয়ে দেওয়া, দূষিত পদার্থ কমিয়ে দেওয়া। কিন্তু তার সঙ্গে এর আরও দুটো ইম্পর্টেন্ট কাজ আছে। আপনি ভাবুন, যদি আমাদের এই মাথাটা পুরো একটা সলিড বোন হয়, তাহলে কি আমি সোজাসুজি দাঁড়িয়ে বা তাকিয়ে বসে আপনার সঙ্গে কথা বলতে পারবো? মাথাটা পুড়ে যাবে। সুতরাং এই যে স্কাল বা ফেশিয়াল বোন, এটাকে লাইট করে, কারণ এখানে বোনের হাড়ের জায়গায় হাওয়া, বাতাস থাকে। এবং আমরা যে এই কথাবার্তা বলছি, এই যে আমাদের কথার যে একটা রেজোনেন্স, ভয়েসের একটা পার্টিকুলার এক একজনের এক এক রকম, সেটাতেও এই সাইনাসগুলোর রোল আছে। বেশ, মানে এক একজনের গলা যে অন্যরকম শোনাচ্ছে সেটার মধ্যেও বেশ মানে অবাক করা আমরা জিনিস জানতে পারছি। এবং বেসিকটুকু না জানলে রোগটা
কোথায় কোথায় কি কারণে হচ্ছে না জানলে রোগটার সম্বন্ধে গভীরে হয়তো বোঝা সাধারণ মানুষের পক্ষে সত্যি বড় কঠিন। এরপরে আসি ডক্টর বোস আপনার কাছে। অ্যাডিনয়েডের সমস্যা শিশুদের হয় এবং অনেকে এই শব্দটা নিয়ে অনেকটা কনফিউজ থাকেন। এই অ্যাডিনয়েড শব্দটা মানে ঠিক কোথায় আছে শিশুদের বা কি হয় সেক্ষেত্রে সেটা একটু বুঝিয়ে বলুন আমাদের। অ্যাডিনয়েড গ্ল্যান্ড একটা ছবি আমরা দেখে নেব। অ্যাডিনয়েড দেখুন। গ্ল্যান্ডটা ছবিটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা আমাদের নাকের ভেতরে একেবারে পেছনে থাকে। সো নাকের সামনে যেরকম দুটো ফুটো আমরা দেখতে পারি, ঠিক একদম ভেতরে চলে গেলে নাকের পেছনের দিকেও আমাদের ঠিক দুটো ফুটো থাকে, আর সেই ফুটোটার পেছনেই থাকে অ্যাডিনয়েড গ্ল্যান্ড। এবং আমরা বলতে পারি যে মুখের ভেতরে যেমন টনসিল গ্ল্যান্ড থাকে, তেমনই এটা একটা লিম্ফয়েড টিস্যু গ্ল্যান্ড। সো এই গ্ল্যান্ডটা বিশেষ করে শিশুদের মধ্যেই থাকে এবং শিশুদের মধ্যে এটা বড় থাকে, যার ফলে যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে বা শুয়ে থাকে সেখানে ওদের একটু শ্বাসকষ্ট বা নাক বন্ধ লাগতে পারে। সামান্য মাত্র একটু সর্দি হলেই এই গ্ল্যান্ডটা ইনফ্লেমড হয়ে যায় বা ফুলে যেতে পারে, সেখান থেকে ওদের নাক বন্ধ, নাকের মধ্যে বিশেষ করে ভীষণ সর্দি, নাকের থেকে কফ বেরোনো, এইগুলোর কারণ অ্যাডিনয়েড গ্ল্যান্ড হতে পারে। সাথেই অ্যাডিনয়েড গ্ল্যান্ড অনেক সময় শিশুদের ঘুমের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে বা শ্বাস বন্ধ হয়ে যেতে পারে মাঝে মাঝে যদি খুব বেশি বড় থাকে। কিন্তু ভালো নিউজ হচ্ছে যে অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বেশ বড় হতে হতে এটা ছোট হতে থাকে। সো 5 থেকে 15 বছর বয়সে অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা আস্তে আস্তে কমা শুরু করে। বেশ খুব সুন্দর করে আপনি আমাদের বুঝিয়ে দিলেন, বিশেষ করে ছবির সাহায্যে বুঝতে আরও সুবিধে হলো। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটা সমস্যাটা আমাদের কাছে আমরা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঘুমানোর সময় নাক ডাকা অভ্যাস আছে আর কি, এটা নিয়ে বলছিলাম যে ওটাকে জন্য ডাক্তারবাবু। ঠিক, আমরা নিশ্চয়ই আলোচনা করব। পরের প্রশ্নে যাই। আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। না, রাত্রিবেলা যখন ঘুমাই খুব নাক ডাকি আমি, খুব জোরে জোরে নাক ডাকা। সবাই, আমি তো বুঝতে পারি না, সবাই বলে। আমি যখন ঘুমিয়ে থাকি অনেকটা মাঝে মাঝে ঘুম, রাত্রিবেলা উঠে বসে যাই, মনে শ্বাসটা বন্ধ হয়ে গেল, আমি নিঃশ্বাস নিতে পারি না, মানে দরজা থেকে পুরো বাইরে বেরিয়ে যায়, মানে আপনি প্রাণটা আমার বেরিয়ে যাবে। আমি সেই জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম, তো ওনাকে বলে স্লিপ অ্যাপনিয়া একটা টেস্ট হয়, ওইটা করতে। স্লিপ অ্যাপনিয়ার টেস্ট গুলো হলো, তো ওই বলছে কি মেশিন লাগবে। আমি কি এমনি কি সুস্থ হতে পারবো না? মেশিন লাগিয়ে কি সুস্থ হতে হবে আমাকে? আমার খুব কষ্ট। তারপরে ঘুম থেকে উঠে যায়, মানে দম এখনই বন্ধ হয়ে যাবে একদম, মানে মরেই যাবো। বেশ, অ্যাকচুয়ালি ঘুম আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, সেটাই উনি ভালো করে করতে পারছেন না। ডক্টর দাস, আপনি ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, দুজনেরই প্রশ্ন মোটামুটি একই। দ্বিতীয়জন আরেকটু বিশদভাবে বললেন। নাক ডাকা মানে আমরা যে নাক দিয়ে শ্বাসটা নিচ্ছি, এই শ্বাসটা নেওয়ার যে পথ, নাক থেকে শুরু করে লাংস পর্যন্ত যাওয়ার যে পথ, এই পথের কোথাও না কোথাও বা একাধিক জায়গায় কোনো বাধা আছে, অবস্ট্রাকশন আছে। সেটা নাক থেকেও শুরু হতে পারে, যেমন ধরুন নাকের পর্দা ব্যাকা থাকতে পারে, নাকের ভেতর পলিপ থাকতে পারে, টার্বিনেটগুলো বড় হতে পারে। যাদের ওজন বেশি, আপনারা দুজন প্রশ্ন করেছেন, আপনারা দেখবেন একটু খেয়াল করে আপনাদের স্বাভাবিক ওজন আপনাদের উচ্চতা অনুযায়ী যা হওয়া উচিত তার থেকে বেশি কিনা। যাদের ওজন বেশি তাদের এই যে শ্বাসের নেওয়ার পথটা যাচ্ছে নাকের পেছন দিয়ে, গলা দিয়ে, সেই জায়গায় পথটা সংকুচিত হয়ে যেতে পারে ঘুমের সময়। আবার যারা অনেকে মদ্যপান করেন বা ঘুমের ওষুধ খান, তাদের ক্ষেত্রেও ওই শ্বাস নেওয়ার পথটা যেখানে যাচ্ছে সেই জায়গাটা শ্বাস নেওয়ার সময় শ্বাস নেওয়ার পথের ওপর ছোট হয়ে যেতে পারে, তার থেকেও নাক ডাকতে পারে। বা শুধু নাক কেন, আরও অন্যান্য জিনিস, বাচ্চাদের ক্ষেত্রে যেমন ডক্টর বোস বলছিলেন যে অ্যাডিনয়েড যদি বড় থাকে, সেই অ্যাডিনয়েড বা টনসিল বড় থাকলেও নাক ডাকতে পারে, তার থেকে সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। তো তার সঙ্গে কিছু অভ্যাস, লাইফস্টাইল, সবগুলো মিলিয়েই নাক ডাকা হয়। তো নাক ডাকছে যিনি তৃতীয় প্রশ্ন করলেন, তাকে স্লিপ স্টাডি, হ্যাঁ, নাক ডাকা তো একটা সিমটম, জাস্ট এটা একটা লক্ষণ, এটা রোগ নয়, কিন্তু এটা গুরুতর কোনো রোগের দ্যোতক হতে পারে, এটা সিগনিফাই করতে পারে একটা খুব গুরুত্বপূর্ণ অসুখ, যেটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো স্লিপ স্টাডি তো প্রথম একটা ধাপ যেটা উনি করেছেন, তাতে মেশিন নিতে বলেছেন, মানে ওনার স্লিপ অ্যাপনিয়া ধরা পড়েছে। তারও বিভিন্ন রকম আছে, মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। তো
যদি সেটা ডাক্তার সাজেস্ট করে থাকেন আমার মনে হয় ওনার শুরুতে নেওয়া উচিত। তার সঙ্গে বেসিক কিছু জিনিস তো শুরু করা উচিত। যদি ওনার ওজন বেশি থাকে একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চ্যাট করিয়ে রেগুলার এক্সারসাইজ প্রোগ্রাম একটা ফলো করে ওজন কমানো, অন্যান্য যদি কিছু থাকে ঘুমের ওষুধ খাওয়ার অভ্যেস সেগুলো ঠিক করা। বেশ, আমাদের অনেক দর্শক বন্ধু এখনও অপেক্ষায় রয়েছেন, একটু সমস্যা শুনে নেওয়া যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার, আমি গড়বেতা থেকে বলছিলাম। তো আমার ছেলের গত দুদিন ধরে জ্বর এসেছিল, তো ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু গলার ভেতরে হঠাৎ করে দেখছি লাল হয়ে গেছে। তো আমি ইএনটি ডাক্তারকে দেখিয়েছিলাম, বলছি যে ওটা ইনফেকশনের কারণে হতে পারে। তো এটা ছেলের বয়সটা যদি বলেন। হ্যাঁ, ছেলের বয়স হচ্ছে 14 বছর। বেশ, আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, নিশ্চয়ই সমস্যা আমরা আলোচনা করব। হ্যালো, নমস্কার। নমস্কার, বেলগড়িয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, শুনছি। আমার এক আত্মীয় নাকের হাতটা ব্যাকা এবং বলছি পলিপ আছে, এটা কি অপারেশন ছাড়া কি এটা কোনোভাবে ঠিক করা যায় না? আর দ্বিতীয়ত সে স্মেলও পায় না, মানে গন্ধটাও পাচ্ছে না। তো সেভাবে কি মানে পরামর্শ দেবেন একটু যদি বলেন। বেশ, প্রথমেই ডক্টর বলছি 14 বছরের বাচ্চাটির সম্বন্ধে আমরা একটু আলোচনা করিনি। যেটা উনি বললেন যে ওনার গলায় হয়তো ইনফেকশন হয়েছে, ইএনটি প্র্যাকটিশনার বলেছে, সেটা হতেই পারে যদি ওনার টনসিলের বড় হয়ে গিয়ে থাকে বা টনসিলের ইনফেকশনের জন্য এটা হতে পারে। অথবা আমাদের গলার পেছনের যে দেওয়ালটা, যেটাকে আমরা ফ্যারিংস বলি, সেখানে ওনার ইনফেকশন থাকতে পারে। সো ইট মে বি জাস্ট আ ফ্যারিঞ্জাইটিস। সো এই দুটো কারণে ওনার গলায় ব্যথা থাকতে পারে এবং এটার থেকে জ্বর আসা বেশ সম্ভব, যার কারণে হয়তো উনি ওষুধ দিয়েছেন, ওষুধ খেলে এটা ঠিক হয়ে যেতে পারে, একটু গার্গেলও করা যেতে পারে। বেশ, খুব একটা চিন্তা পাওয়ার কিছু কারণ নেই মনে হচ্ছে না। বেশ, ডক্টর আপনি এবারে ডক্টর দাস এই যে পলিপের সম্বন্ধে যে প্রশ্নটি করলেন সেটা একটু যদি বিস্তারিতভাবে আমাদের বলেন। আমরা একটা ছবি দেখি। হ্যাঁ, উনি যেটা বললেন নাকের হাড় বেঁকে আছে এবং পলিপ আছে। তো এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটাতে কয়েকটা সাইনাস দেখা যাচ্ছে। এটা একটা স্ক্যান। এতে দেখুন এই মাঝখানে যে আমার অ্যারোটা, এটা হচ্ছে নাকের পর্দা, এটাও এখানে কিছুটা বেঁকে আছে। এইগুলো হচ্ছে টার্বিনেটের ইমপ্রেশন। এটা হচ্ছে তলার টার্বিনেট, এটা মাঝখানের, এটাও তলার মাঝখানের, এটাও একটু বড় আরেকটার থেকে। আর এই দিকে দুটো ম্যাক্সিলারি সাইনাস দেখা যাচ্ছে এবং এখানে ইথময়েড সাইনাস দেখা যাচ্ছে দুদিকে। তো পলিপ হচ্ছে এই যে আমরা মিউকাস মেমব্রেন বললাম, বিভিন্ন কারণে, যেমন ধরুন ক্রনিক ইনফেকশন বা অ্যালার্জি, প্রধানত এই সব কারণে এই মিউকাস মেমব্রেনটা ফুলে যায়, একটা স্যাকের মতো হয়ে যায়, একটা বেলুনের মতো হয়ে যায়। সেগুলো নাকের মধ্যেও থাকতে পারে, সাইনাসের মধ্যে থাকতে পারে, সাইনাস থেকে নাকে আসতে পারে। এগুলো ছাড়া বয়স্ক লোকেদের ক্ষেত্রে অন্যান্য কারণ হতে পারে, সেগুলো আমরা পরে আসব। যিনি বলছেন যে নাকের হাড় ব্যাকা আছে এবং পলিপ, প্রথমেই কিন্তু আমরা অপারেশনের কথা বলি না। প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে বা নাকে স্প্রে দিয়ে, দু ধরনের স্যালাইন স্প্রে দেওয়া যায়, স্টেরয়েড নাকে স্প্রে দিয়ে দেখা হয় যে এগুলো কমছে কিনা, রেসপন্ড করছে কিনা, অ্যালার্জি থাকলে সেটাকে কন্ট্রোল করা, ইনফেকশন থাকলে সেটাকে কন্ট্রোল করা, এবং পরীক্ষা করে, যেমন শরীরের সব জায়গায় এন্ডোস্কোপি হয়, নাকেও এন্ডোস্কোপি করে বোঝা যায় নাকের মধ্যে পলিপ আছে কিনা, স্ক্যান করে বোঝা যায়। কথা শুনলে আমরা একটু ভয় পেয়ে যাই। না, কোনো ক্ষেত্রে অপারেশন যদি ধরুন আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই কনজারভেটিভ ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারি, তারপরও যদি পলিপ থেকে যায় বা তার সিমটম থেকে যায়, তার সমস্যাগুলো থেকে যায়, তখন অপারেশনের কথা ভাবতে হতে পারে। আরও দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যালো, আমি ব্যাঙ্গালোর থেকে রায়া সেন বলছি। আমার 11 বছরের ছেলে রয়েছে, যার সমস্যাটা হচ্ছে, যার অ্যাডিনয়েডের প্রবলেম আছে।
অ্যান্ড কি হয় ওর আপনার ওই যখনই আপনার ওই ঠান্ডা লাগে বা সর্দি হয় তখনই কি হয় ওর প্রচন্ড নাকের মানে নাক টোটালি জাম হয়ে যায়, ও কথা বলতে পারে না। রাতে সব থেকে সমস্যা হয় রাতে শোয়ার সময়। তো এই যে রাতে শোয়ার সময় এইটার একটা যদি কিছু ইনস্ট্যান্ট রেমিডিস যদি আমরা ঘরে করতে পারি বা কিছু যেটা থেকে বাচ্চা মানে খুব তাড়াতাড়ি রিলিফ পাবে, সেইটা যদি আমাকে একটুখানি আপনারা জানান ঠিক, ঠিক। তাহলে খুবই উপকৃত হব। অবশ্যই আপনি শুনতে থাকুন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা। নমস্কার, আমি হাওড়া বেলগাছিয়া থেকে বলছি, নন্দা রায়পুরেল। আমার সমস্যা হলো আমার সারা বছরই নাকে মানে নাক জ্যাম হয়ে থাকে, নাক শুকনো হয়ে যায়, ক্রমশ ভীষণ জ্বালা করে, ঘুমানোর জন্য মানে ভীষণ ডিস্টার্ব হয়। আমার এটা কেন হয় আমি বুঝতে পারছি না। অনেকেরই সমস্যা সত্যি। প্রথম ফোনে যাই ডক্টর বোস, যে মানে দৈনন্দিন জীবনটা কিভাবে একদম পাল্টে যাচ্ছে বাচ্চাটি, সে ব্যাপারে আপনি কি বলবেন? যেটা আমি আগেও বলেছি যে অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা হয়তো ওনার প্রবলেম করছে, যার কারণেই ওনার ঘুমের মধ্যে ডিস্টারবেন্স অথবা নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশালি আমরা যখন ঘুমোতে চলে যাই বা শুয়ে থাকার সময় আমাদের মাসেলগুলো সব রিল্যাক্সড হয়ে যায় ঘুমের মধ্যে। তার কারণেই যদি ওই নাকের ফুটোর কাছে এত বড় একটা গ্ল্যান্ড বসে থাকে, তখন কিন্তু অবস্ট্রাকশনটা আরও বেশি হয়ে যায়। এটা 1 নম্বর প্রবলেম। 2 নম্বর হচ্ছে বাড়িতে এটার ট্রিটমেন্ট, ঘুমে যদি খুব ডিস্টারবেন্স হচ্ছে তাহলে একটু নাকের ভেতরে সেলাইন স্প্রে পাওয়া যায়, সেটা দেওয়া যায়, সেটা কিছুক্ষণ ওনাকে ঠিক করে রাখবে। কিন্তু একজন ইএনটি ডাক্তারকে দেখে, উনি বোধহয় ব্যাঙ্গালোরে থাকেন, সো ইএনটি ডাক্তারকে দেখে একটু স্টেরয়েড নেজাল স্প্রে দিয়েও আমরা দেখতে পারি। তার সাথে আমি আরেকটু এমফাসাইজ করব যে এক্সারসাইজের একটা রোল এখানে আছে, ব্রিদিং এক্সারসাইজ। যেমন মুখের ভেতরে আমরা অ্যাডভাইস করি, মুখের ভেতরে তাসের পাতা অথবা রুমাল রেখে মুখটা বন্ধ করে একটু যদি লাফালাফি করা যায়। যেটা আমরা চাইছি সেটা হচ্ছে আমরা যখনই এক্সারসাইজ করি আমরা বেশি অক্সিজেন চাই, সেখান থেকে আমরা মুখ দিয়ে শ্বাস নেওয়া শুরু করি, এবং এই এক্সারসাইজটা করলে আমাদের নাক দিয়ে শ্বাস নেওয়ার প্র্যাকটিসটা হবে, তার সাথে এই সেক্রিশন এগুলোও কমবে, এবং কিন্তু ট্রিটমেন্টও দরকার, শুধুমাত্র এক্সারসাইজে হবে না। হ্যাঁ, কিন্তু মুখটা বন্ধ করে এক্সারসাইজটা করাটাও খুব দরকার। মেবি মাঠে লাফালাফি ঢুকিয়ে দিতে হবে যে একেবারে সেভাবেই ওরা যেন নিজেকে তৈরি করতে পারে। একেবারে। ডক্টর দাস, পরের প্রশ্নে আসি। যে সমস্যাটা উনি বললেন, পরের প্রশ্নটা যতদূর আমার মনে পড়ছে, উনি বলছেন যে নাক বন্ধ হয়, তার সঙ্গে শুকিয়ে যায়, বারবার প্রবলেম হয়, জ্বালা। প্রথমেই দেখে নেওয়া উচিত ওনার কোনো নাকের গঠনগত ত্রুটি আছে কিনা। ডাক্তারের কাছে যাওয়ার আগে কয়েকটা সিম্পল মেজার উনি নিতেই পারেন। যেমন ধরুন, নাকের ভেতরে এই যে আমরা প্রথমে একদম আলোচনার শুরুতে বলছিলাম যে মিউকাস মেমব্রেন থাকে, তাতে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ডস থাকে। নাকের ভেতরে সেই মিউকাস সিক্রেশন হয়। নাকের ভেতরে নাকের কাজ ছিল যে আমরা যে শুকনো হাওয়াটা যাচ্ছে সেটাকে ময়েস্ট করা ইত্যাদি। কারো কারো ক্ষেত্রে এই গ্ল্যান্ডগুলো বা এই মিউকাস মেমব্রেনটা শুকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তার অ্যাডিকুয়েট প্রোডাকশন যতটুকু দরকার হওয়ার সেটা হয় না। বা কারো কারো ক্ষেত্রে নাকটা খুব রুমি হতে পারে, অনেকটা বেশি জায়গা থাকতে পারে, সেক্ষেত্রে হাওয়া গেলে ড্রাইনেস হতে পারে। খুব সিম্পল মেজার হচ্ছে নিজেকে বেশি করে হাইড্রেট করুন, জল খান বেশি করে। ঘরে যেন খুব নোংরা ধুলো এগুলো না থাকে সেগুলো দেখতে হবে, ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ওভার দ্য কাউন্টার অনেক স্যালাইন নেজাল স্প্রে পাওয়া যায়, নুন জল আমরা পেশেন্টদের বলি যে বেশি ভয়ের কিছু নেই, সেটা উনি দিনে 2-3 বার ইউজ করতে পারেন ড্রপ হিসেবে বা স্প্রে হিসেবে, তাতে নাকটা ভিজে থাকবে। আর ওভারঅল নিজের স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে। আর কোনো সিস্টেমিক কোনো কারণ আছে কিনা এটার জন্য, মানে অনেক সময় নাকের কিছু সিমটম শরীরের অন্য কোনো রোগের সূচক হতে পারে, সেই জন্য তার শরীর একটু ফিজিশিয়ানকে দেখিয়ে তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটাও দেখি। এবং এই নুন জলটা যতবার ইচ্ছে দেওয়া যেতে পারে, খুব একটা ক্ষতিকর কোনো সমস্যা না থাকে। অনেকে বলেন যে প্রেশার বেশি হলে, কারণ ওটা কিছুটা তো পেটে চলে যায়, তবে আমাদের অভিজ্ঞতা যে একটু স্যালাইন স্প্রেতে প্রেশার তেমন বাড়ে না। একটু চেক করবেন নিজের প্রেশার, ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে আরও দর্শক বন্ধুদের কাছে আমরা এগিয়ে যাব। হ্যালো, আমরা শুনছি আপনার সমস্যাটা যদি বলেন।
বলুন শুনছি, হরিকাটা থেকে সত্যেন রায় বলছি। বলুন শুনছি, হ্যালো, আপনার সমস্যাটা বলুন। হরিকাটা থেকে সত্যেন রায় বলছি। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে করোনার পর থেকে নাকে স্মেলটা পাচ্ছি না, বা কখনো কখনো কম হচ্ছে। আর এটা কি করা যেতে পারে ডাক্তারবাবুদের জানতে চাচ্ছি, ডাক্তার দিদির কাছে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, আমরা শুনছি। হ্যাঁ বলুন। হ্যালো, দুর্গাপুর থেকে বলছি আমি, দুর্গাপুর। হ্যাঁ বলুন শুনছি, আপনার সমস্যাটা যদি বলেন। ওই ঠান্ডাকালে যে লেপ ঢাকা দিয়ে আমরা ঘুমোই, হ্যাঁ, তো ওতে তো আপনার নাকটা তো লেপে করা থাকে, নিঃশ্বাস নিতে তো অসুবিধা হয়, সেটা কি শরীরের পক্ষে ভালো? বেশ, আপনি খুব সাধারণ একটা, সত্যি শীতকাল আমাদের আসছে, তার আগে ডক্টর বোস আসছে আপনার কাছে, যে ওই যেটি বললেন যে করোনার সময় থেকে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে, আমি নিশ্চিত যে অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? করোনার সময় অনেকেরই নাকের শোনার শক্তিটা বা অনুভূতিটা চলে গেছিলো, কিন্তু সেটাও অনেকের ক্ষেত্রে ফিরে এসছে। এবার এই পার্টটা আমাদের জানতে হবে যে একটুখানি যদি আমরা নাকের ভেতরটা দেখে নিতে পারি যে আমরা নিউরাল লেভেলে কথা বলছি না, আমাদের নাকের ভেতরে অনেক সময় কিছু টিউমার থাকতে পারে নাকের ছাতের ওখানে, বা পলিপ থাকতে পারে, যার কারণে স্মেলের শক্তিটা হয়তো চলে গেছে। তো সেটা যদি আমরা দেখে নিই যে তেমন কিছু নেই, তাহলে হয়তো কিছু নাকের স্প্রে ইউজ করে আর মেডিসিনে আমরা একবার চেষ্টা করে দেখতে পারা যায় আর কি। বেশ, ডক্টর দাস আসছি আপনার কাছে পরের প্রশ্নে। দেখুন, আমাদের পক্ষে এখন যা পরিস্থিতি, একদম মানে পরিষ্কার হাওয়া বা নিঃশ্বাস নেওয়া সম্ভব নয়, সেখানে দূষণ থাকবেই। সেক্ষেত্রে অ্যালার্জির একটা বড় ভূমিকা রয়েছে, এবং অ্যালার্জি এবং সাইনাস সেটা কিভাবে জড়িয়ে রয়েছে সেটা আমাদের একটু বুঝিয়ে বলুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একদম বেসিক একটা জিনিস দর্শকদের জানাতে চাইছি। দেখুন, এই অ্যালার্জি, নাকের অ্যালার্জি এবং সাইনোসাইটিস দুটোর সঙ্গে যোগসূত্র তো আছেই, কিন্তু বেসিক একটা ডিফারেন্স আছে। ধরুন কারো অ্যালার্জিতে একটা ট্রিগার থাকে বা অ্যালার্জেন থাকে, ধরুন কারো ডাস্ট অ্যালার্জি আছে, ধুলোবালিতে গেলে তার নাক দিয়ে জল পড়া শুরু হয়, নাক আর চোখ চুলকোতে শুরু করে। যে ডিসচার্জটা নাক দিয়ে হয় সেটা প্রধানত ওয়াটারি, ক্লিয়ার ডিসচার্জ, এবং তার থেকে পরে সাইনাস ইনফেকশান ইত্যাদি ইত্যাদি হতে পারে। কিন্তু সাইনোসাইটিস আমরা যেটা বলি, যে সাইনাসগুলো আমরা দেখছিলাম, সেই সাইনাসের ইনফেকশন সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই যে ডিসচার্জ হয় সেটা একদম ক্লিয়ার জলের মতো হয় না, সেটা একটু থিক হয়, ঘন হয়, সেটা হলুদ রঙের হতে পারে, সবুজ রঙের হতে পারে, কারণ সেগুলো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন প্রধানত সেই কারণে হয়, বা মিক্সড ইনফেকশন হতে পারে। আর তাতে আরও কয়েকটা জিনিস থাকতে পারে, ব্যথা হতে পারে চোখের চারপাশে, মাথায়, ফেসে ব্যথা হতে পারে, ফেশিয়াল পেন হতে পারে, প্রেশার, পেশেন্ট এসে আমাদের বলেন আমরা খুব চারপাশে আমাদের প্রেশার অনুভব করছি, আমার খুব চাপ লাগছে, আর হেডেক হতে পারে। কারো কারো ক্ষেত্রে খুব সিরিয়াস একটা প্রবলেম হতে পারে, যে তাদের দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে, ভিশনের প্রবলেম হতে পারে। তো এই দুটো বেসিক ডিফারেন্স আছে। অ্যালার্জির ক্ষেত্রে যদি যে ট্রিগার যেটা, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধপত্র খেলে এটা ঠিক হয়ে যাওয়া উচিত, বা সাময়িকভাবে তো কন্ট্রোলে চলেই আসা উচিত। কিন্তু যদি সাইনোসাইটিস হয়, সাইনাস যেটা আমরা সোজা কথায় বলি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের দরকার হতে পারে, নানা রকম নাকে স্প্রে নেওয়ার দরকার হতে পারে, এবং অ্যাকিউট বা ক্রনিক তার উপর ডিপেন্ড করে চিকিৎসা সেইভাবে নির্দিষ্ট করা। অবশ্যই সুন্দর করে, ছোট্ট করে আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের বললেন। দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা শুনে নেওয়া যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নীলিমা গুহ বলছি। হ্যাঁ বলুন, শুনছি, বলুন। আমার মাথার খুব যন্ত্রণা হতো মাঝে মধ্যে, সারাদিন কাজ করার পর মাথার যন্ত্রণা, রাতে ঘুমিয়ে গেলে ভালো হয়ে যেত, আবার সকাল থেকে সারাদিন কাজ করলাম, কাজকর্মের মধ্যে রইলাম, আবার সারাদিনই যন্ত্রণা চলতো, ঘুমিয়ে গেলে ভালো। এরকম অবস্থায় আমার ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান করতে বললো, সিটি স্ক্যান করা হলো, এমআরআই করা হলো। এমআরআই করে রিপোর্টে বললো যে সাইনাসাইটিস রাইট মেক্সিলারি। তো তারপর থেকে আমি এমনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে একটু ভালো আছি, কিন্তু আমি রাতে ফ্যান চালাই না,
বাইকে চাপলে, পাশে চাপলে মাথায় রুমাল বেঁধে থাকি, এইভাবে ভালো আছি। এইগুলো ছাড়া অন্য কিছু ভাবে ভালো থাকা যাবে কি? বেশ, পরের জন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু শুনে নিয়ে তারপরে আমরা আলোচনায় যাব। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। আমি বাঁকুড়া জেলার কোথাও থেকে বলছি। আমার নাতির বয়স 16। ওর নাকে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে হাঁটুয়ে থেকে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, আর নাকের ভিতরে একটু গল গল ভেতরের দিকে একদম একটু গোল গোল করা দেখা যায়। মুখ দিয়ে নিঃশ্বাসের বেশিরভাগ সময় একটা কাজ হয়। ঠিক, অবশ্যই শুনতে থাকুন ডক্টর বোস। প্রথম প্রশ্নে আমরা একটু যাব, আরও একজন বোধহয় সঙ্গে রয়েছেন, একটু নিয়ে নেওয়া যাক। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছি সাইনোসাইটিসের সাথে মুখের দুর্গন্ধের কি সম্পর্ক আছে এবং এর থেকে প্রতিকারের উপায় কি? বেশ অন্যরকম একটা প্রশ্ন, নিশ্চয়ই আমরা আলোচনা করব। ডক্টর বোস, প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্নটা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওনার মাথায় ব্যথা হচ্ছিল খুব। সো সারাদিন কাজ করে ওনার সারাটা দিনই মাথায় ব্যথা থাকে। এবার এটার বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে সাইনোসাইটিসই থাকতে পারে এটা, অথবা মাইগ্রেনও আমরা অনেক সময় এরকম ধরনের মাথা ব্যথা অনুভব করি। এবার যদি ওনার মুখে এতটা চাপ লাগছে, হাওয়া লাগলেই ওনার মনে হচ্ছে যেন মাথা ভারী হয়ে যাচ্ছে, খুব সম্ভবত এটা সাইনোসাইটিসের জন্য হচ্ছে। যেহেতু আমাদের মাথার এই জায়গাগুলোতে বেশ ফ্রন্টাল সাইনাস ডক্টর দাস আমাদের শুরুতেই দেখিয়ে দিয়েছেন, সেখানে হয়তো সাইনোসাইটিসের জন্য জল জমা হচ্ছে, যেটা ভালোভাবে ড্রেন হচ্ছে না নাকে, সেই কারণে মাথা ব্যথাটা সারাদিন থাকতেই পারে এবং রাতে শুয়ে থাকলে তখন আমরা একটু ছবির কমে সাহায্যে যায়। একটু একবার দেখে নিতে পারি। হ্যাঁ, সেখান থেকে হয়তো ওনার একটু ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং একটু ওষুধ খেয়ে এবং নাকের স্প্রে নিয়ে আমরা চেষ্টা করে দেখতে পারি। এটা আমরা কি দেখছি ছবির? এটা ডক্টর বোস যেটা বলছেন সেটাতে কাজ হলে তো ভালো, না হলে এটা একটা সার্জারি, নাকের একটা যে সাইনাসের সার্জারি, সেটাকে বলা হয় ফেস ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। তার একটা স্ক্যানের ছবি এখানে সার্জারি করা হয়েছে। এখানে দেখুন, এইখানে এই ম্যাক্সিলারি সাইনাসটা, এখানে যে নাকের মধ্যে যে খুলে যে জায়গাটা দিয়ে সেটাকে হোয়াইট করে দেওয়া হয়েছে। সাইনাসের যে অসুখ ছিল সেটাকে বের করে দিয়ে অন্যান্য সাইনাসগুলোকেও খুলে দেওয়া হয়েছে, যাতে ড্রেনেজটা ভালোভাবে হয় এবং এই রোগটা বারবার ফেরত না আসে। আমরা তো সাইনাসের সম্বন্ধে একটু শুনলাম ডক্টর বোস। অ্যাডিনয়েডেরও কি কোনো অপারেশন বা কোনো সার্জিক্যাল প্রসিজিয়ার কিছু হয়? অনেক সময় লাগে। একটু আমাদের ছবির সাহায্যে একটু দেখান। হ্যাঁ, আমি একটু ছবি দেখাচ্ছি, ছোট্ট ভিডিও। দেখুন, হ্যাঁ, আমরা অবশ্যই, কারণ শিশুদের অপারেশনের কথা ভাবলে আমাদের মা বাবা হিসেবে ওটা একটুখানি মনে হয় যে এটা কি খুব বড় কোনো সার্জারি। একটা সার্জারিটা আরেকবার একটু আমরা ছট করে দেখে নেব, খুব অল্প সময় সার্জারি, মিস করতে চাই না। এটা একটা ছোট ক্লিপ, এটা পবলেশন বলে একটা টেকনিকে ডক্টর বোস বলবেন। এই যেটা যে সার্জারিটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ওয়ান্ড আছে, যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেই যে অংশটাতে অপারেশন করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিনয়েড। এবং এই ওয়ানটি যেমন আমরা দাড়ি শেভ করি, আস্তে আস্তে এই জিনিসটা, এটাকে বলা হয়, এই টেকনিকটাকে বলা হয় কবলেশন বা কন্ট্রোলড অ্যাবলেশন। এখানে খুব কম টেম্পারেচারে একটা রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি ইউজ করে এই অ্যাডিনয়েডটাকে বাদ দিয়ে দেওয়া হয়। ডক্টর বোস, কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে বা এই প্রসিজিয়ারের সম্বন্ধে আরও যদি আপনি কিছু বলতে? খুব সুন্দর বলেছেন ডক্টর দাস। এবং এই পার্টিকুলার মেশিনের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা সঙ্গে সঙ্গে কাট করে এবং সিল করে দেয়, তাতে বাচ্চাদের ব্লাড লস অনেক কমে যায়। আর এই অপারেশনটা করার পরে বাচ্চা নেক্সট ডেই ডিসচার্জ হয়ে চলে যেতে পারে। ইনজেকশন যেটা আমরা আগে 3-4 দিন চালিয়ে রাখতাম, সেটারও এখন হসপিটাল স্টে বা যতদিন বাচ্চা টোটাল থাকে হাসপাতালে, সেটাও আমরা কমিয়ে ফেলতে পেরেছি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক চলবে
বাচ্চা রুটিন কাজকর্ম, বাড়িতে খেলাধুলো, খাওয়া দাওয়া সবটাই করতে পারে। প্রথম 5 দিন একটু রেস্টের দরকার হয়, কিন্তু তারপরে স্প্রে আর ট্রিটমেন্টের সাথে বাচ্চা সুস্থ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। আরও দর্শক বন্ধু রয়েছেন, প্রচুর মানুষের বহু প্রশ্ন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। শুনছি, বলুন। নমস্কার। আচ্ছা, বলছি কি, আমি গত জানুয়ারিতে আরবে গেছিলাম, তো ওখানে মক্কা শরীফে যখন ছিলাম তখন আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু মদিনা শরীফে যখন গেলাম তখন ওখানে ঠান্ডায় সর্দি হয়ে গেল এবং সর্দির সঙ্গে আমার নাক দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেল। তো এর কারণটা কি এবং এর প্রিকশন কি নেওয়া যাবে? অবশ্যই আপনি শুনতে থাকুন, আরও দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমি বলছিলাম আমার দক্ষিণ বাংলা থেকে কাশ্মীর বলছি। আপনার সমস্যাটা? সমস্যা হচ্ছে আমার ছেলের ওই নাক থেকে সবসময় জল ঢোকে, হাঁচি আরম্ভ হলে আর থামে না, আর চোখ থেকে জল বেরিয়ে আছে, এত হাঁচি আছে। ডক্টর দাস, কোন প্রশ্নটা? প্রথমে যিনি বললেন যে উনি বাইরে ছিলেন বহুদিন এবং সেখানে এই যে সমস্যাটা ওনার হলো। এখন উনি বললেন যে ওনার ঠান্ডা লেগেছিল, সর্দি হলো, তারপর নাক দিয়ে রক্ত এলো। তো একটু আরও কিছু জিনিস জানতে হবে ওনার কাছে, যে ওনার আগে কখনো নাক দিয়ে রক্ত পড়েছিল কিনা, ওনার ব্লাড প্রেশারের রোগ আছে কিনা, নাকের কোনো সমস্যা আগে ছিল কিনা। এগুলো যদি না থাকে, হঠাৎ একটা অ্যালার্জি থেকে একটা ইনফেকশন হয়ে, রাইনাইটিস বলি আমরা, নাকের ইনফেকশন, সেখান থেকে রক্ত আসতেই পারে। না, উনি বলেছিলেন ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডা, অ্যালার্জি, এইগুলো সবই, এগুলো লেগে আসতে পারে। তাহলে সেই যে কারণগুলো থেকে হয়েছিল সেগুলো যখন উনি আবার নর্মাল একটা জায়গায় চলে এলেন, কি কোনো অ্যালার্জির ম্যানিফেস্টেশন হয়ে থাকে, সেগুলো যখন চলে গেল, আর যদি রক্ত না পড়ে ঠিক আছে, কিন্তু যদি আবার রক্ত পড়তে থাকে, এখন তো নিশ্চয়ই পড়ছে না, তখন সেটা কমে গিয়েছিল, যদি পড়তে থাকে তাহলে কিন্তু বেসিক কতগুলো জিনিস দেখতে হবে। ইউজুয়ালি অ্যাডাল্ট পেশেন্টদের ব্লাড প্রেশার বেড়ে নাক দিয়ে রক্ত আসতে পারে, নাকে যদি আঙুল দিয়ে খোঁটেন, নোজ স্পিকিং বলি আমরা, তার থেকে আসতে পারে, অন্যান্য কিছু সিস্টেমিক কারণে আসতে পারে, এছাড়া নাকের ভেতরে লোকাল কিছু কারণ থেকেও হতে পারে। তো ওনার যদি এটা বারবার হতে থাকে তাহলে কিন্তু ওনাকে ডাক্তার দেখাতে হবে, ফিজিশিয়ানকেও দেখাতে হবে, এবং তিনি মনে করলে ইএনটির ডাক্তারবাবুকেও দেখাতে হবে। বোঝা যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু ঘুরে ফিরে সেই একই রকমভাবেই আসছে, বেশ কমন, এগুলো একটার সাথে একটা রিলেটেড, এবং প্রশ্নগুলো রেপিটেশন যেহেতু হচ্ছে। আরও দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, সমস্যা একটু শুনে নিই। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন, শুনছি। যেটা বলতে চাইছি, আমি রওনা থেকে সিলেটি জয়ের কথা বলছি। আমরা যে নাক বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, তখন আমরা ওভারটা কাউন্টার ওখান থেকে যে আমরা বামগুলো ইউজ করি, তো সেগুলো কি ইউজ করা ঠিক? এগুলো কতটা এফেক্টিভ হয়, কি কোনো ক্ষতিকারক দিক আছে? যে উনি বলছেন ওভার দ্য কাউন্টার আমরা অনেক সময় বাম বা উইক্স, মানে ওই ধরনের জিনিস ইউজ করি, সেটা কতটা জাস্টিফাইড? আরও দর্শক বন্ধু রয়েছেন, সব কটা ফোন একসাথে নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। বলছি যে আমার গলার স্বর এমনি একটু ভারী, তার মধ্যে ঠান্ডা লাগলে আমার গলার স্বর আরো ভারী হয়ে যায়, আর গলাতে প্রায় সব স্বরই বেরোতে যায় না, এরকম হয় ঠান্ডা লাগলে মূলত। আর কোনো সময় ঠান্ডা লাগলে আমার ডান দিকের নাকটা একটু ব্লক হয়ে যায়, ডান দিকের, বাঁ দিকেরটা নয়। হ্যাঁ, এইটাই আমার মূল সমস্যা। প্রথম প্রশ্নে আসি, ডক্টর বলছে ওভার দ্য কাউন্টারে এই যেটা বলছেন উনি, যে আমরা দোকানে গিয়ে চট করে একটা কিছু দিয়ে দিন, একটা কোনো বাম দিয়ে দিন, সেটা কতটা যুক্তিসঙ্গত? দোকানে যে বামগুলো পাওয়া যায় সেগুলো লাগানো যায়, কিন্তু ওগুলোর একটাই প্রবলেম বলতে পারেন, যে ওটা টেম্পোরারি রিলিফ দেবে আমাদের, সেটা কিন্তু কোনোভাবেই কোনো জিনিসের সমাধান নয়। ওদের যেটা ওই বামের যে মেকানিজম অফ অ্যাকশন বা যেই পদ্ধতিতে ওরা কাজ করে, সেটা হচ্ছে ওরা আরেকটা গেট দিয়ে আমাদের অ্যাটেনশনটাকে সরিয়ে দেয়, যেখান থেকে আমরা টেম্পোরারিলি রিলিফ পেয়ে যাব। ঠিক। এর পরের প্রশ্নে যেটা আসছে, একজন জিজ্ঞেস করলেন যে
সাইনাসের সাথে ফাউল ব্রেথ বা মুখের গন্ধের কোনো সম্পর্ক আছে কিনা সে ব্যাপারে যদি আপনার কিছু অবশ্যই আছে, কারণ সাইনুসাইটিস যেটা সেটা তো একটা ইনফেকশন। তো সেই ইনফেকশন বিভিন্ন ধরনের ইনফেকশনে তার মধ্যে পাস থাকতে পারে, নানা রকম ইনফেক্টেড ম্যাটেরিয়াল থাকতে পারে। ওরাল হাইজিন, যাদের সাইনাসের প্রবলেম আছে বা নাকের প্রবলেম আছে তাদের ওরাল হাইজিনটাও একটু হ্যাম্পার্ড হয়, সেইগুলো থেকে মুখের দুর্গন্ধ হতে পারে। সুতরাং এর প্রথম চিকিৎসা হচ্ছে প্রপারলি ডায়াগনোজ করে জিনিসটাকে কি কারণটা নির্দিষ্ট করে সেই সাইনাসের সমস্যার সমাধান করা এবং তার সঙ্গে মুখের যত্ন নেওয়া। ওরাল হাইজিন মানে রেগুলার প্রত্যেকবার মিলের পরে মুখ কুলকুচি করা, সকালে বিকেলে ব্রাশ করা, এই ব্যাপারগুলো। এবং যদি কোনো বাজে ইনফেকশন থাকে, এক এক ধরনের ইনফেকশানে এক এক ধরনের দুর্গন্ধ হতে পারে খারাপ ইনফেকশানে, সুতরাং সেই ইনফেকশনটাকে নির্দিষ্ট করে সেই ইনফেকশনটাও কন্ট্রোল করা উচিত। সেটাই, মানে ব্যাপারটা হচ্ছে যে প্রচুর ছোটদেরও সমস্যা রয়েছে, বড়দেরও এই ধরনের সমস্যা রয়েছে, এবং সাইনাসের যে সমস্যাটা অ্যালার্জির সাথে যুক্ত রয়েছে, চট করে যদি ডক্টর বোস আপনি আমাদের বলেন যে কি করবে না, মানে ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো একদম খুব সোজাভাবে সহজভাবে দর্শক বন্ধুদের যদি বলেন। অ্যালার্জি যদি থাকে, যেই কারণেই অ্যালার্জিটা হচ্ছে সেটাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে আমার ধুলোর থেকে অ্যালার্জি হচ্ছে, চিংড়ি মাছ থেকে অ্যালার্জি হচ্ছে, সেই আইডেন্টিফিকেশনটা করে ওই জিনিসটার থেকে দূরে থাকতে হবে। তারপর হচ্ছে যে যদি বাই চান্স এক্সপোজার হয়েও গেল বা আমরা রাস্তাঘাটে যাচ্ছি, তার মানে মাস্ক পরা, চিংড়ি মাছ না খাওয়া, বাড়ির জিনিসপত্র বেশ ভালো করে একটু পর্দা, বেডশিট এগুলোকে কেচে বারবার করে উইকের মধ্যে 2 বার করে বদলানো, এগুলো যদি করে ভালো থাকা যায় সেটা করে নিতে হবে। তার সাথে যখনই অ্যালার্জি একটু বেড়ে যাবে তখন ট্যাবলেট খেতে হবে এবং স্প্রে নিতে হবে, এই জিনিসগুলো করা যেতে পারে। বেশ, আরও দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, একটু আমরা শুনে নেব সমস্যা। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলুন, শুনছি। আমি বাওয়ালি থেকে বলছি ম্যাম। বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে যে আমার না এত মাথা যন্ত্রণা হয়, মানে আমি কোনো আলো নিতে পারি না, আর মানে আমাকে বমি করতে হয়, বমি করে জল খাই, জল খেয়ে বমি করি, বমি করে তারপরে ঘুমালে তারপরের দিনে গিয়ে অনেক সময় কমে, অনেক সময় তারপরের দিনে। ঠিক, আমি বুঝতে পারছি এটা খুবই কষ্টকর যে সমস্যাটা উনি একদম টিপিক্যাল যে সিমটমসগুলো উনি বলছেন। আরও একজন দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি, রবি মণ্ডল। হ্যাঁ বলছি আমাদের ঠান্ডা লেগে গেলে অনেক সময় মুখ জাম হয়ে যায়, তখন আমরা নিঃশ্বাস নিতে পারি না, তখন আমরা ভ্যাপার নিই। তো সেই ভ্যাপারটা নেওয়াটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, এই ব্যাপারে ডক্টর দাস আপনি কি বলবেন? ভেপার নেওয়ার খুবই গুরুত্বপূর্ণ রোল। ভেপার মানে কি, আমরা বলি স্যালাইন স্টিম বা এমনি স্টিম ভেপার নিতে বলি। সেটাতে আমরা যে বাতাসটা নিচ্ছি সেটা ময়েস্ট এবং সেটা গরম। অর্থাৎ আমরা প্রথমেই শুরুতে যে আলোচনা করেছিলাম, এই নাকের ভেতরে জমে থাকা যে সিক্রিশনগুলো, সেই সিক্রিশনগুলো ক্লিয়ার করতে, থিন করতে, এটা সরু করে মানে তরল করে দিতে সাহায্য করে এবং সেই ক্লিয়ারেন্সটা ভালো হয়, সেই সাইনাস ড্রেনেজ ভালো হয়, তার থেকে ব্যথা বা সিমটমগুলো কমে যেতে পারে। দর্শক বন্ধুর প্রশ্ন বারবার উঠে এসেছে যে কণ্ঠস্বর পাল্টে যাওয়া সাইনাসের ক্ষেত্রে বা অ্যাডিনয়েডের ক্ষেত্রে, এটার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? ডক্টর বোস আপনি কি বলবেন? কণ্ঠস্বর পাল্টে যেতে পারে সর্দির সাথে বা ঠান্ডা লাগলে। এটা 2 কারণে হতে পারে। একটা হচ্ছে যে যেটা আমরা প্রথমেই কথা বলে নিয়েছি যে আমাদের সাইনাস, আমাদের যে কণ্ঠটা বেরোয় বা স্বর জেনারেট হয়, সেটা আমাদের মুখের কাছে সাইনাসের জন্য, আমাদের তালুর জন্য একটা রেজোনেন্স চেম্বার তৈরি করে আমাদের ভয়েসটা বেরোয় মুখের থেকে। সো সেই জায়গাগুলোতে যদি ব্লকেজ হয়ে যায়, যেরকম নাকের ভেতরে টার্মিনেট ফুলে গেল, নাকের হাড়ও বাঁকা আছে, একটা অবস্ট্রাকশন হয়ে গেল, সর্দির জন্য নাকের মধ্যে বেশ কফ জমা হয়ে গেছে, সেখান থেকে আমাদের ভয়েসটা ঠিক মতন বেরোতে পারবে না, আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আরেকটা কারণ হতে পারে আমাদের যে ভয়েস বক্সটা বা আমাদের ষড়যন্ত্রটা যদি ফুলে যায় ঠান্ডা হয়ে, বা ঠান্ডার জন্যই ষড়যন্ত্রতেও একটু
এডিমা বা ফোলা থাকতে পারে, সেখান থেকে ভয়েসটা বন্ধ হয়ে যেতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। ডক্টর দাস, আরও একজন দর্শক বন্ধু যেটা বললেন যে ওনার হঠাৎ করে এই যে অন্ধকারে থাকতে ইচ্ছে করে, বমি হয়, মাথার যন্ত্রণা করে, সেটা কি বলে আপনার মনে হয়? ওনার আমার মনে হয় একটু নিউরোলজিস্টকেও দেখিয়ে নেওয়া উচিত। ওনার একটু মাইগ্রেনের সমস্যা থাকতে পারে, কিন্তু তার সঙ্গে নাকেরও সমস্যা থাকতে পারে। নাকের আমরা শুরুতে যে আলোচনা করছিলাম, নাকের হাড় বেঁকে যাওয়া বা নাকের টার্বিনেটগুলো বড় হয়ে যাওয়া, এগুলোর থেকেও কিন্তু সাইনাসের প্রবলেম হতে পারে এবং হেডেক হতে পারে, এক ধরনের নিউরালজিক পেন হতে পারে। আমি যদি সময় থাকে একটা ভিডিও দেখাতে পারি। এই পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন, তার অনেক রকম চিকিৎসা হয়েছিল, ওষুধ দিয়ে, নিউরোলজিক্যাল ইত্যাদি, তার ব্যথা কিছুতেই কমছিল না। সেক্ষেত্রে তার খুব বড় বড় এই যে টার্বিনেট আমরা আলোচনা করছিলাম নাকের দেওয়ালে, হ্যাঁ আমি একটু ছবিটা দেখতে পারি যদি। এখানে দেখুন একটা কবলেশন 1 দিয়ে, স্পেশাল টার্বিনেট 1 দিয়ে এই ইনফিরিয়র টার্বিনেট, যেটা একদম তলার দিকের যে টার্বিনেট, এটাকে ছোট করে দেওয়া হচ্ছে এবং এটা বাইরে টার্বিনেটের যে স্ট্রাকচারটা, তাদের মিউকাস মেমব্রেন, এগুলোকে নষ্ট করা হচ্ছে না, ভেতর দিয়ে তাকে চুপসে দেওয়া হচ্ছে। এবং এই ওনার যে পর্দার সঙ্গে এই টার্বিনেটটা লেগে ওনার একটা সিভিয়ার হেডেক হতো এবং তাতে অন্যান্য সিমটমও থাকতো। প্রথমে সেটা ভাবা হয়েছিল হয়তো মাইগ্রেন হতে পারে ইত্যাদি ইত্যাদি, সব চিকিৎসা করে। এটা করার পর, ছবিটা যদি আমরা আরেকটু রাখতে পারি, এটা করার পর কিন্তু তিনি এটা হিল করে যাওয়ার পর তার পুরোপুরি রিলিফ হয়েছে। সুতরাং এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে নাকের ভেতরের যে গঠনগত ত্রুটি, তার থেকেও কিন্তু ফেশিয়াল পেইন বা হেডেক বা মাথা ব্যথা হতে পারে। এবং বাইরে কোনো কাটা ছেঁড়ার কোনো ব্যাপার নেই, ভেতর দিক দিয়ে অপারেশনটি হয়ে যাচ্ছে, একদম এন্ডোস্কোপিক্যালি ভেতর দিয়ে হয়। আরও অনেক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু শুনে নেব আমরা। হ্যালো, নমস্কার। হ্যালো, শুভ সন্ধ্যা ডাক্তারবাবু। শুভ সন্ধ্যা, বলুন। শুভ সন্ধ্যা। বলছি আমার ছেলে না একটু ঘুমোলে নাক ডাকে, সেই বিষয়ে একটু জানতে চাই। ওনার বাচ্চা, আপনার ছেলের বয়স যদি একটু বলেন। ছেলে 29 বছর। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত। এই আলোচনাটা একটু যাই যে 29 বছর, এখানে বয়সটা একটু বেশি, সেক্ষেত্রে আপনার কি মতামত রয়েছে? বড়দের যখন নাক ডাকার সমস্যা হয়, আমরা আগেও আলোচনা করেছি যে আমাদের নাক থেকে এয়ারওয়েটা, যেটা আমাদের শ্বাস সঞ্চালনটা, সেটা আমাদের নাক থেকে শুরু হয়ে বুক অবধি কন্টিনিউ করে। সো এই পুরো রাস্তায় নাক থেকে শুরু করে বুক অবধি যে কোনো জায়গায় আমাদের জায়গা কমে যেতে পারে। যদি সেখানে জায়গা কমে যায়, তখন কিন্তু আমাদের ঘুমের মধ্যে নাক ডাকাটা অনেক বেড়ে যায়। সাইনাস না অ্যাডিনয়েড, এটা কিসের সমস্যা? এটা সাইনাসাইটিসের জন্য হতে পারে, নাকের পর্দা ব্যাকার জন্য হতে পারে, আবার হতে পারে যে নাকের পেছনে অ্যাডিনয়েডটা কিছুটা থেকে গেছে বাচ্চাবেলায়, যেটা কমে যায় পরবর্তীকালে, সেটা হয়তো পুরোটা কমেনি, সেখানে অ্যাডিনয়েডটাও একটু বড় হয়ে আছে। বা এটাও হতে পারে যে গলার যে ভেতরের মিউকাস মেমব্রেন লাইন, যে মাসেলগুলো, সেগুলোও একটু বড় হয়ে গেছে, বাল্কি হয়ে গেছে, হয়তো ওনার একটু ওজন বাড়ছে এই কারণে। এই সব জিনিসেই কিন্তু আমাদের এয়ারওয়েগুলো ছোট হতে হতে থাকে। সো এটা দেখার জন্য আমাদের একটা এন্ডোস্কোপি করে দেখে নেওয়া উচিত যে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। আরও দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু শুনে নেব। হ্যালো, বলুন, শুনছি। হ্যালো, আমরা শুনছি আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ বলছি, আমি কলকাতা থেকে বলছি। নমস্কার, আমার ছেলের বয়স 11 বছর বয়স। তা ওর নাকে না, মানে ঘুমোতে গেলে নাক বলছে বন্ধ হয়ে যায় এবং ও হা করে না কিছুটা সময় মানে দম নিতে থাকে, বলে আমার খুব কষ্ট হয় একটা সময়। আর ওই পিঠেরও প্রবলেম আছে, তা কি করবে একটু বলবেন? ডাক্তার দেখেছিলাম, উনি বলেছিলেন একটু বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বেশিরভাগ মায়েদেরই এটাই সমস্যা, বাচ্চাগুলো সত্যি খুব কষ্ট পাচ্ছে। ডক্টর দাস, আপনি এই ব্যাপারে? হ্যাঁ, ও যে সমস্যা শুনলাম প্রায় আগের মতোই হবে, আগের যিনি ফোন করেছিলেন, ওনার ক্ষেত্রে ছেলের বয়স কম, কিন্তু নাকের যে একটা কথা শুনলাম যে বলেছেন আর বড় হলে ঠিক হয়ে যাবে, এমন হতে পারে। অনেক সময় নাকের পর্দা, আগেকার দিনে বলা হতো নাকের পর্দা বেঁকে থাকলে একটা বয়সের আগে অপারেশন করা যায় না। এটা তো গঠনগত
ত্রুটি তেমন যদি অনেকটাই বেঁকে থাকে বা নাকের পেছনে যদি অ্যাডিনয়েডের অংশ রয়ে যায়, এই দুটো বা সাইনাসে কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা কিন্তু কারণটা খুঁজে নিতে হবে। খুব সহজেই করা যায়, যেটা বললেন ডক্টর বোস একটু আগে, এন্ডোস্কোপ দিয়ে দেখে নেওয়া যায় বা একটা স্ক্যান করে বা এক্সরে করে বুঝে নেওয়া যায় যে কোন কারণে হচ্ছে, এবং সেটা যদি সিগনিফিক্যান্ট হয়, ওষুধে ঠিক না হয়, তাহলে কিন্তু শল্য চিকিৎসার দরকার হবে। বোঝাই গেল নাকের সমস্যাকে সাধারণ সর্দি বলে অবহেলা করা যাবে না। বহু মানুষ দেখুন কত জিজ্ঞাসা নিয়ে আমাদের কাছে আসছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। হেমকান্ত মাইতি দুর্গাপুর থেকে বলছি। তো আমার প্রবলেম হচ্ছে শীতকালে ধরুন নাক দিয়ে জল পড়ছে, তখন 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 শীতকালে নাক দিয়ে জল পড়লে আমি যদি সেট্রিজিন টাইপের মেডিসিন খাই, তখন ওটা পচে গিয়ে নাক দিয়ে রক্ত আরম্ভ করে, সেই জন্য আমার ওটা খাওয়া যায় না। তো এর অল্টারনেট ওয়ে এটা। অবশ্যই। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। বলুন। নমস্কার। নমস্কার। আমি মেদিনীপুর থেকে মানস ঘোষ বলছি। আমার ছেলে মেসে থাকে, একদিন রাত্রিবেলা ওর নাক দিয়ে প্রচুর ব্লিডিং হয়েছিল, হসপিটালাইজ করতে হয়েছিল। গিয়ে দেখলাম নাকে প্যাক দিয়ে রেখেছে। পরবর্তী সময়ে আমি 2 দিন রেখেছিলাম, এন্ডোস্কোপি করেছিলাম, ওরা কোনো রকম রেজাল্ট পাইনি। তারপর বাড়িতে নিয়ে এসেছিল, আবার সে হয়েছিল, ওই ডাক্তারবাবু বট্ট প্লট দিয়েছিলাম, তাতেও থামেনি। 4-5 দিন 7 দিন পর্যন্ত এরকম ব্লিডিং হয়েছে প্রায়। শেষকালে বট্ট প্লট ইঞ্জেকশন দিয়ে থামিয়েছে। এটা এখন আপাতত বন্ধ হয়েছে, নোজাল স্প্রেও দিয়েছিলেন উনি, আপাতত বন্ধ হয়েছে। ওইটাকে আর ফিরে আসবে। বাচ্চার বয়স কত? 15-16 বছর। বেশ, দ্বিতীয় প্রশ্নে যাই, যদিও খুবই কষ্টে রয়েছেন, আপনি কি বলবেন ডক্টর? হ্যাঁ, আপনার 15-16 বছর বয়সের বাচ্চার যদি এটা হয়ে থাকে, তাহলে কিন্তু একটু তদন্ত করে দেখতে হবে কেন হচ্ছে। প্রথম কথা, রক্তের কিছু পরীক্ষা করতে হবে। অনেক সময় এই বয়সে একটা ছোট সোয়েলিং থাকতে পারে নাকের পেছনে, একটা টিউমারের মতো থাকতে পারে। সেটা যদিও রেয়ার, কিন্তু সেটা এক্সক্লুড করা দরকার নাকের এন্ডোস্কোপি করে বা অন্যান্য পরীক্ষা করে সেরকম কিছু আছে কি না। এবং এটা যখন বারবার হয়েছে, ডাক্তারবাবুরা নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা, স্ক্যান বা এন্ডোস্কোপি এগুলো করেছেন, বা যে রুটিন পরীক্ষা, সেগুলোতেই কিন্তু কারণটা বেরিয়ে আসবে। এবং সেই কারণটা যদি চিকিৎসা করে সারানো যায়, যত তাড়াতাড়ি সম্ভব এই কারণটা নির্দিষ্ট করে চিকিৎসাটা করতে হবে। আর কারোর খুব ছোট্ট করে যদি বলেন যে কারোর হ্যাঁ একটা নাক বন্ধ এবং সেটা নিয়ে সারাক্ষণ কষ্ট পাচ্ছেন, সেটা কি কারণে হতে পারে? একটা নাক বন্ধ 2 কারণে আবার হতে পারে। একটা হচ্ছে নাকের পর্দার হাড়টাই ব্যাকা জন্মগতভাবে, আর তার সাথেই টার্বিনেটটাও বড় হয়ে গেছে। সো এই দুটোই ক্ষেত্রে আপনার নাক বন্ধ হয়ে যাবে। নাকের হাড় উল্টো দিকে ব্যাকা থাকলেও অন্য দিকের টার্বিনেটটা অনেক সময় কম্পেনসেট করার জন্য বড় হয়ে যেতে পারে অ্যালার্জির সাথে বা টেম্পারেচার চেঞ্জের সাথে। যখনই টেম্পারেচার চেঞ্জ হয় বা সর্দি হয় বা আর্দ্রতা কমে যায় হাওয়ায়, তখন এই জিনিসগুলো, টার্বিনেটগুলো বড় হয়ে যেতে পারে। আমাদের সময় খুব অল্প, অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। ডক্টর দাস, খুব ছোট্ট করে র্যাপ আপ করে টেক হোম মেসেজ, বাড়ি নিয়ে যাওয়ার মতন কি কথা আপনি বলবেন দর্শকদের জন্য? একদম, প্রথম কথা হচ্ছে আপনার হাইজিন। নাকের জন্যে, নাক এবং নাক সংক্রান্ত রোগ প্রিভেন্ট করার জন্যে হাইজিন খুব ইম্পর্টেন্ট। বাইরে যখন বেরোবেন, ফিরে এসে ভালো করে হাত ধোবেন। হঠাৎ স্পেশালি বাচ্চাদের বলবেন তারা যেন নাকে মুখে হাত না দেয়। যদি হাঁচি আসে, কাশি এরম কিছু আসে, একটা রুমাল হাতে নিয়ে নাক মুখ কভার করে হাঁচবেন বা কাশবেন। ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া, নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করবেন, অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া যেন না হয়। ধূমপান, মদ্যপান থেকে বিরত থাকবেন এবং নিজেকে ভালো করে হাইড্রেট করবেন, অর্থাৎ জল প্রচুর পরিমাণে খাবেন যদি না কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে। এবং শেষ পরামর্শ, সেটা হচ্ছে অ্যালার্জি, যেহেতু নাক এবং সাইনাসে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা যদি সেগুলো বুঝে নিতে পারেন যে এই জিনিসগুলো থেকে আমার অ্যালার্জি বা সেই সংক্রান্ত সমস্যা হয়, সেগুলো থেকে দূরে থাকবেন। দরকার হলে ডাক্তারকে দিয়ে দেখিয়ে একটু চিকিৎসা করবেন। দর্শক বন্ধুদের জন্য বলবো যে অবশ্যই আগামী 26শে নভেম্বর আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে রোগ বিশেষী খাদ্যাভ্যাস। সঙ্গে রয়েছেন সমীর কুমার ধারা, উনি একজন পুষ্টিবিদ, এবং ডক্টর শশাঙ্ক চৌধুরী, উনি আয়ুর্বেদ বিশেষজ্ঞ। সঞ্চালনায় থাকছে ডক্টর ধীরেশ চৌধুরী।
সত্যি শ্বাস কিন্তু শুধু জীবন নয়, এটা শান্তির, এটা স্বস্তির, আর প্রতিদিন নতুন করে বাঁচার একটা শক্তি। অতএব আজকের আলোচনা থেকে আমরা এটুকু অবশ্যই বুঝলাম যে সমস্যাটা জটিল নয়, আমাদের অবহেলাটাই আমাদের সমস্যার সমাধানটাই সবথেকে বড় জিনিস। অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অতএব নিজের শ্বাসের প্রতি যত্ন নেবেন। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ। মঙ্গলবার 25শে নভেম্বরের